ফার্মগেটে আবারও খুলে পড়েছে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড, পথচারী নিহত, চলাচল সাময়িক বন্ধ। কোনো ক্রমে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় আহ্বান আমির খসরুর। মতপার্থক্যের মধ্যে ঐক্য থাকবে জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। 2 দশক পর কাল ঢাকায় বাংলাদেশ পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, গুরুত্ব পাবে ব্যবসা বিনিয়োগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত হয়েছেন এক পথচারী। এ ঘটনার পর থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। রবিবার দুপুর 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে ফুটপাত দিয়ে হাঁটার সময় উপরের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মাথায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর আগেও একবার খামারবাড়ি এলাকায় মেট্রোর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। সে সময় 11 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। দর্শক, মেট্রো রেল বন্ধের খবর সংগ্রহে এই মুহূর্তে ফার্মগেট এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, দুর্ঘটনা কিভাবে ঘটলো সে ব্যাপারে কি তথ্য জানতে পেরেছেন, আর রেল চলাচল কখন চালু হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে ঠিক আজ 12:10 পর কিন্তু আসলে যে ফার্মগেট এলাকায় যে মেট্রো রেল পিলার আছে, এখানে ঠিক দেখতে পাচ্ছেন যে ঠিক উপর থেকে কিন্তু আসলে যে বিয়ারিং প্যাড সেটা কিন্তু আসলে নিচে পড়ে এবং পথচারী যে যাত্রী ছিল, অর্থাৎ এই পথ দিয়ে যে যাত্রীগুলো আসলে যাতায়াত করছিল, তেমনই একজন যাত্রীর মাথায় কিন্তু আসলে সেটা ভেঙে পড়ে এবং তার পরবর্তীতে কিন্তু আসলে সেই স্পট ডেট হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ব্যাপক মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারা কিন্তু আসলে এখন কৌতূহলপ্রবণ মানুষ, তারা আসলে জানতে চাচ্ছে ঠিক কীভাবে আসলে যে বিয়ারিং প্যাডটা এখানে পড়েছিল সেটা কিন্তু আসলে সেটা অনেকের আগ্রহ আছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস জানেন যে এই ঘটনার পর থেকে কিন্তু আসলে উত্তরা থেকে যে কোনো ধরনের মেট্রো রেল আসলে বন্ধ আছে। আমি দেখাই যদি জিনিসটা, যে মেট্রো রেল যে বিয়ারিং প্যাডটা, এটা কিন্তু আসলে মোটামুটি 140 থেকে 150 কেজি হয় একটা প্যাড, অর্থাৎ এটার ওজন মোটামুটি বলা চলে যে অনেক ভারী। অর্থাৎ এই প্যাড যখন খুলে যে কোনো যাত্রী মানুষের ওপরে পড়ে, তখন কিন্তু আসলে বলা চলে যে আসলে তার কিছু করার থাকে না, অনেকটা নিরুপায় হয়ে গেছে। তার ঠিক প্রত্যক্ষদর্শী একজন দেখছে, তার ঠিক মাথার ওপরের অংশে কিন্তু আসলে যে বিয়ারিং প্যাড সেটা কিন্তু আসলে পরক্ষণে কিন্তু আসলে সে স্পট ডেট হয়ে যায়। কয়েকজন যাত্রীরা তৎক্ষণে তাদেরকে আসলে এখানে বুঝে ওঠার আগেই তাদেরকে আসলে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু আসলে তারপরেও আসলে কিছু করার থাকে না। এখন কিন্তু আসলে যে যাত্রী নিহত হয়েছে তার ডেড বডিটা কিন্তু আসলে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, পুলিশ সরিয়ে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তার নাম পরিচয় কোনো কিছু আসলে জানা যায়নি। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফার্মগেট এলাকায় দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে রাব্বি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালানোর 14 মাস পরেও দেশে গণতান্ত্রিক ধারা এখনো ফিরে আসেনি। রবিবার রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবারও শেখ হাসিনার আমলে ফিরে যেতে হবে বলে মন্তব্য তার। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন দলের মতের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে যারা বক্তব্য দিচ্ছে তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, তাদের গ্রেফতারের দাবি করেন আক্তার হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আশ্বস্ত করেছেন। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এমন কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি জানান, একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা 10টি থেকে 2টিতে কমিয়ে আনতে চায় সরকার। নির্বাচনের আগে সেটি 5টি
5-7টিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য কেউ চাইলেও অনুমতি দেওয়া হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ মাসের শেষ দিকে এবং নভেম্বরেই 250 প্রার্থী চূড়ান্ত তালিকা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জনপ্রিয় প্রার্থী বেশি থাকায় কিছু আসনে চূড়ান্ত করতে সময় লাগছে জানিয়ে বলেন, জনপ্রিয়তা কিছুটা বাড়লেও পরিচিতি ও জনসম্পৃক্ততা কম থাকায় বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামায়াতের এখনো হয়নি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতে, পরিচ্ছন্ন ইমেজ, জনপ্রিয়তা এবং দলীয় ত্যাগ বিবেচনায় নেওয়া হচ্ছে মনোনয়নে। আহমেদ সরের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টে সরকার পতনের পর দলের প্রধান সহ অনেক কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে কারাগারে। তার উপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজনীতির মাঠ এখন অনেকটা একতরফা। এই পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনে অনেকটা নির্ভর থাকার কথা বিএনপির, কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে থেকেই বলছেন, কেউ কেউ যত সহজ ভাবছে তত সহজ হবে না নির্বাচন। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। এমন অবস্থায় বিএনপির নমিনেশন কারা পাচ্ছে তা নিয়ে রয়েছে নানা আলোচনা। সহজ ভেবে কঠিন হওয়া নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে বলে জানালেন দলের নীতি নির্ধারকরা। প্রার্থী অলমোস্ট বাছাই করা হয়ে গিয়েছেন। অল্প কয়েকটি আসনে যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে, সেখানে একটু সময় নিচ্ছেন, আমরা অ্যাক্টিং চেয়ারপারসন একটু সময় নিচ্ছেন। তো আমি মনে করি যে মোটামুটি এই মাসেই নভেম্বরের শেষ হওয়ার আগেই আমরা অন্তত 250 প্রার্থী তালিকা দিতে সম্ভব হব। কয়েকটি তালিকা আমরা রেখেছি আমাদের শরিক দলের জন্যে, যারা আমাদের মিত্র ছিল, যুগপৎ আন্দোলন করেছে, তাদের জন্য কিছু আসন আমরা রেখেছি। ত্যাগী নেতাকর্মী যাদের হয়তো অর্থবিত্ত বা সম্পদ ওইভাবে নেই, কিন্তু জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন, এই দুটার মিলের মাধ্যমেই তো হবে। একটা ফুলের বাগানে তো সব ফুলে ঘ্রাণ থাকে না, কিন্তু বাগানের সৌন্দর্য তো সব রকমের ফুল মিলিয়েই। সেই সমন্বয়টা বিএনপি অতীতেও করেছে, এখনও করবে। গণ অভ্যুত্থানের চেতনা ও নতুন প্রজন্মের প্রত্যাশা সামনে রেখেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলে জানান বিএনপি নেতারা। বিবেচনায় থাকছে ব্যক্তিগত ইমেজ ও সাংগঠনিক দক্ষতাও। আমরা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছি, যার ইমেজ ভালো, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যারা অতীতে দলের জন্য কষ্ট করেছেন, জেল কেটেছেন, আন্দোলন সংগ্রামে ভালো ভূমিকা রেখেছেন, নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে, সেই ধরনের ব্যক্তিদেরকেও আমরা প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। জনপ্রিয়তায় কে সবচেয়ে ঊর্ধ্বে এবং সাংগঠনিক ক্ষেত্রেও কার ত্যাগ তিতিক্ষা আছে, দুটো মিলিয়ে যার নাম্বার সবচেয়ে বেশি তাকেই তো দেওয়া উচিত। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলে, এত জনপ্রিয়তা সমৃদ্ধ দলে একাধিক প্রার্থী থাকবে না, এটাও তো চিন্তা করা ঠিক না। একাধিক প্রার্থী থাকবেই, সেটাই স্বাভাবিক। তার মধ্য থেকেই সমন্বয় হবে এবং তার মধ্য থেকেই চূড়ান্তভাবে যার নাম ঘোষণা করা হবে, দলের সবাই তার পক্ষে কাজ করবে। জামাত অনেক আগে প্রার্থী বাছাই শেষ করলেও নির্বাচনী দৌড়ে বিএনপি পিছিয়ে আছে বলে মানতে নারাজ নেতারা। তাদের তো বোধহয় অতীতের ফলাফল ভালো না, এই কারণে এবার পাশ করতেই হবে, না হলে কোনো উপায় নেই। সেই কারণে তাদের প্রস্তুতিটা এত আটঘাট বেঁধে এবং এত আগে শুরু হয়েছে। জামাত ইসলামী এখনও বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো স্তরে আসে নাই। তাদের জনপ্রিয়তা আগের চাইতে বেড়েছে, তাদের প্রার্থীরাও ক্লিন ইমেজের, কিন্তু তাদের অত পরিচিতি নেই, জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নেই। বিএনপি প্রার্থী অনেকের কারো বিরুদ্ধে হয়তো চাঁদাবাজি বা অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে, কিন্তু তাদের জনসম্পৃক্ততা অনেক গভীরে। অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে এবারও নির্বাচনী পরীক্ষায় ভালোভাবেই উতরে যাবে বলে আত্মবিশ্বাস বিএনপি নীতি নির্ধারকদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 2 দশক পর কাল ঢাকায় বসছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে 2 দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা, ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠকে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। জিএসি বৈঠকের পরদিন মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 2023 সালের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায়
$587 মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, রফতানি পণ্যের ধরন কাছাকাছি হওয়া, পরিবহন ব্যয়, বিনিয়োগের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের আস্থাকে বিবেচনায় রেখেই নতুন করে বাণিজ্য সম্ভাবনা খুঁজতে হবে দুই দেশকে। সততা ও নিষ্ঠার সাথে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অফ ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন 2025-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সেনা সদস্যদের প্যারেড পরিদর্শন করেন তিনি। কোরের সক্ষমতা বৃদ্ধি সহ নানাবিধ কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, এই কোরের কল্যাণমূলক কার্যক্রম বাড়াতে চেষ্টা করা হবে। বলেন, বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ, অবকাঠামো নির্মাণে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই কোর। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষে সুগন্ধা, বিষখালী ও মোহনা নদীতে ইলিশ ধরতে শুরু করেছে জেলেরা। সকাল থেকে নদীতে জাল ফেলে ইলিশ ধরায় ব্যস্ত তারা। নিষেধাজ্ঞা উঠে যাওয়া কর্মচাঞ্চল্য ফিরেছে জেলেপল্লীতে। জেলার প্রায় 3000 জেলে নৌকাযোগে জাল নিয়ে নদীতে মাছ শিকারে যায়। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশ সংরক্ষণ অভিযানে 22 দিনের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন হয়েছে। মিঠা পানিতে ইলিশ এখন সাগরমুখী, তবে জোবাগুনে বেশি পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে বলে জানান তিনি। এদিকে মধ্যরাত থেকে মোহনা নদী ও গভীর সাগরে মাছ শিকারে নেমেছেন জেলেরা, তবে নদ নদীতে আশানুরূপ মাছ না পেয়ে হতাশ জেলেরা। পাবনায় ট্রাকের ধাক্কায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা অটো ভ্যানে করে পাবনার দিকে যাচ্ছিলেন। সকাল 7:30টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙাবাড়ি এলাকায় ভ্যানটি পৌঁছালে বাসবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহত হন আরও 2 জন। নিহতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রামের ভ্যান চালক আকরাম আলী, স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তাসনিয়া ও মোহাম্মদ তোহা। তুরস্কে আলোচনার পর কোনো চুক্তি না হলে আফগানিস্তানের সাথে উন্মুক্ত যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শনিবার পাকিস্তানের টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এই হুমকি দেন। আসিফ বলেন, যুদ্ধবিরতির পর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে কোনো সংঘাত হয়নি। উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে নিয়েছে। আফগানিস্তান শান্তি চায় এমনটি মনে করেন প্রতিরক্ষা মন্ত্রী। তবে কোনো কারণে দুই দেশের মধ্যে চুক্তি না হলে পরিণতি খারাপ হবে বলে আফগানিস্তানকে সতর্ক করে দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তান আফগানিস্তানের প্রথম দফার যুদ্ধবিরতি হয় কাতারে আলোচনার মাধ্যমে। স্থায়ী যুদ্ধবিরতির জন্য শনিবার ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে দেশ দুটির প্রতিনিধিরা। আজও এই আলোচনা চলবে এবং মীমাংসার আশা করছেন তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফার্মগেটে আবারও খুলে পড়েছে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড, পথচারী নিহত, চলাচল সাময়িক বন্ধ। কোনো ক্রমে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় আহ্বান আমির খুসরুর। মতপার্থক্যের মধ্যেও ঐক্য থাকবে জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। 2 দশক পর কাল ঢাকায় বাংলাদেশ পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, গুরুত্ব পাবে ব্যবসা বিনিয়োগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।